জামাত ইসলাম কোনো সন্দেহ নাই সরাসরি মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে, পাকিস্তানের সহযোগীদের দায়িত্ব পালন করেছে, তারা গণহত্যা চালিয়েছে। যে দল আপনার যারা এই সরকার অধীনে নির্বাচনে জাতীয় বেঈমান, জামাত বললো যে যারা এই সরকার অধীনে নির্বাচনে জাতীয় মুনাফিক, আর বিএনপি বললো তো নির্বাচন তো এর সাথে যাবেই না। এই আন্দোলন কি কোনো মতে বিএনপির দিকেও আসতে পারে? না না, বিএনপি আমরা কি ক্ষমতায় আছি? জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার আজকে বলেছেন যে আলোচনা সফল হওয়ার সম্ভাবনা দেখছি না বলেই আন্দোলন কর্মসূচি ঘোষণা দেওয়া হয়েছে। তিনি আরো বলছেন যে মনে হয় কোনো চাপের মধ্যে পড়ে সরকার শুভঙ্করের ফাঁকির দিকে যাচ্ছে। আপনি কি মনে করেন সরকার আদৌ কোনো চাপের মুখে আছে কিনা? বিএনপি কি সরকারকে কোনো চাপের মুখে রেখেছে কিনা? জামাত ইসলাম সম্পর্কে যখন আপনি জামাত ইসলাম সেক্রেটারি আলোচনা নিয়ে আসলে, জামাত ইসলাম দু একটা আলোচনা না করলে নয়। জামাত ইসলাম সৃষ্টি থেকেই কিন্তু তাদের কর্মকাণ্ড নিয়ে অনেক বিতর্ক আছে। আপনি পাকিস্তান সৃষ্টি থেকে যদি শুরু করেন, 47-এ তারা পাকিস্তান সৃষ্টির অভিন্ন ভারতের পক্ষে ছিল। পাকিস্তানের স্বাধীন মুসলিম আলাদা জাতিগোষ্ঠীর স্বাধীন দেশ তৈরি পক্ষে ছিল না। বাংলাদেশ স্বাধীনতার সময় বিশেষ করে আমি বলবো যে শেখ মুজিব আওয়ামী লীগ আপনার 70 নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পর পাকিস্তানিরা তাদের ক্ষমতা হস্তান্তর করলো না। আপনার এক পর্যায়ে আপনার পাকিস্তানি হানাদার বাহিনী আমাদের নিরীহ নিরপরাধ বাঙালি জনগোষ্ঠীর উপর নির্বিচারে গণহত্যা চালালো, এবং সেই সময় জাতি প্রস্তুতও ছিল না এটাকে প্রতিরোধ করার। আওয়ামী লীগের নেতৃবৃন্দরা সব পলায়ন পরে সব ভারতে পালিয়ে গেল, এবং সে অবস্থায় বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দিলেন জিয়াউর রহমান। যুদ্ধ শুরু হলো মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই পর্যন্ত এলে চোরাগোপ্তা হামলা, গেরিলা হামলা কিছু কিছু হলো। এবং সেই সময় বাংলাদেশে যারা জন্মগ্রহণ করেছে একটা রাজনৈতিক দল বা জামাত ইসলাম, কোনো সন্দেহ নাই, সরাসরি মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে, পাকিস্তানের সহযোগীদের দায়িত্ব পালন করেছে, তারা গণহত্যা চালিয়েছে, মুক্তিযোদ্ধাদের হত্যা করেছে, বাড়িঘর লুটপাট করেছে, আগুন লাগিয়েছে। এটা সত্য, ইতিহাস খুঁজলে আপনি পাবেন। এরপরে আপনি জামাত ইসলাম নিষিদ্ধ ছিল। জিয়াউর রহমান আপনার শেখ মুজিব সপরিবারে মারা যাওয়ার পর, এটা ইতিহাস থেকে বলছি সংক্ষেপে, জিয়াউর রহমান 7ই নভেম্বর সিপাহী জনতার বিপ্লবের মধ্য দিয়ে ক্ষমতায় আসলো। ক্ষমতায় আসার পর তাকে চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয়েছে, এবং সেখানে সে আসার পর সমস্ত রাজনৈতিক দলগুলোকে উন্মুক্ত করে দিয়েছে, রাজনীতি করার সুযোগ। জামাত ইসলামও রাজনীতি করার সুযোগ পেয়েছে। আওয়ামী লীগ যেমন নিবন্ধিত নতুন নিবন্ধন পেয়েছে, জামাত ইসলামও নিবন্ধন পেয়েছে, রাজনীতিক একটা মাঠে হয়েছে। এখন আমি আপনাকে বলি যে জামাত ইসলাম যখন দেখেন 86 সালে এরশাদ যখন আমরা সব দলে রাজনীতির এই আমি কথাটা বলছি এই কারণে শেষ করা যাবে না, আমি বর্তমানে আসতে চাই। বলছি এই কারণে বর্তমান অতীত তো আপনি নিতে হবে জামাত ইসলামের ভূমিকাগুলো। 86 সালে এরশাদ বিরোধী আন্দোলনে আমরা সব দল একমত। শেখ হাসিনা চিরাঙে যা বলল যে দল আপনার যারা এই সরকার অধীনে নির্বাচনে জাতীয় বেঈমান, জামাত বললো যে যারা এই সরকার অধীনে নির্বাচনে জাতীয় মুনাফিক, আর বিএনপি বললো তো নির্বাচন তো এর সাথে যাবেই না। সেখানে পরের দিনে আপনার এরশাদের অধীনে জামাত এবং শেখ হাসিনা নির্বাচনে অংশগ্রহণ করলো, ঠিক আছে না? তারপরে আপনি দেখেন 90-তে আমরা আন্দোলন করলাম আবার একসাথে, যুদ্ধপথে আন্দোলন করে এরশাদকে বিদায় করলাম। তারপরে বিএনপি ক্ষমতায় আসলো, 3 বছর গেল না, আবার ওই এরশাদ আপনার হাসিনা এবং জামাত একসাথে আন্দোলন করলো। এই মুহূর্তে দরকার তত্ত্বাবধায়ক সরকার। 172 দিন হরতাল করেছে, জ্বালাও পোড়াও শেষ নাই, ঠিক আছে? এগুলো ইতিহাস থেকে বলছি। আপনি এখন এই গণতন্ত্রের উত্তরণের পথে জামাত ইসলাম তারা বলে যে আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, তাদের মূল স্লোগান। তো এটা যাই পিয়ার পদ্ধতি দিয়ে দেশে ইসলাম কায়েম হয়ে যাবে? আপনার এই তাদের কথাবার্তার মধ্যে যে ইগুলো আসছে, আপনি আলোচনার টেবিলে আছেন, জুলাই সনদ এখনও নিয়ে আলোচনা হচ্ছে, চূড়ান্ত পর্যায়ে রয়েছে। আপনি এখন আপনার যদি রাজনৈতিকভাবে আস্থা বিশ্বাস না থাকে, আপনারা কি মনে করছেন আপনি যদি আজকে আলোচনার মাধ্যমে সংস্কার কর্মসূচির ব্যাপারে অনেকগুলো সিদ্ধান্ত গৃহীত হয়েছে, এবং আমি বলবো এটা ইতিবাচক। আগামীতে জাতীয় একটা গণতান্ত্রিক উত্তরণের পথে যদি আপনি এখনই এসব ক্ষেত্রে প্রতিবন্ধকতা তৈরি করেন, তো জনগণের কাছ থেকে কিন্তু তারা বিচ্ছিন্ন হবে। আপনি কি মনে করছেন রাজপথে যে 5 দফা দাবিতে সরকারের কাছে যেই দাবি নিয়ে আন্দোলন, এই আন্দোলন কি কোনো মতে বিএনপির দিকেও আসতে পারে কিনা? না না, বিএনপি আমরা কি ক্ষমতায় আছি? কি জন্য আমরা বিএনপির দিকে আসবে? মানে আপনাদেরকে চাপে ফেলার জন্য আমাদের এখানে কোনো চাপে ফেলার এই সমীকরণে বিএনপি নেই। আমরা এটা চাপে ফেলার কোনো বিষয় নাই। আমাদের এখানে আমাদের পরিষ্কার এবং ক্লিয়ার বক্তব্য। আমাদের যে আলোচনার টেবিলে বৈঠক হচ্ছে, প্রতিনিয়ত আলোচনা হচ্ছে, জুলাই সনদের আপনার সাংবিধানিক ভিত্তি, সাংবিধানিক কাঠামো, এই সমস্ত আমি মনে করি যে এগুলো বাড়তি কথা। আপনার আগামীতে যাই করেন না কেন, আপনি যাই করেন না কেন, এখন আপনি এখানে একটা গণভোট দিয়ে করবেন,
সেটাও সাংবিধানিক ভিত্তি পাবে না। তার কারণ এখন সরকারের বিষয় নিয়ে যদি চুলচেরা বিশ্লেষণে যান অনেক বিষয় আসবে। সংবিধানে গণভোট কোনো বিধান নাই, আপনি কীভাবে গণভোট করবেন? ওই গণভোটের বৈধতা কে দিবে? আপনাকে আলটিমেটলি সংসদে যেতে হবে, সংবিধানের 2/3 মেজরিটি লাগবে। এটা বাস্তব, একেবারে পরিষ্কার ক্লিয়ার। আপনি যাই করেন না কেন, যে পদ্ধতিতে আপনি যান না কেন, এগুলো সবগুলোই আপনাকে পার্লামেন্টে যে আপনাকে জনাব হারুন rectify করা রশিদ, লাগবে। আপনি যখন আজকে সুতরাং আলোচনা বক্তব্য শুরু করছিলেন, যদি আলোচনা বিএনপির যে সিদ্ধান্ত দিচ্ছে যে আজকে আমরা যে সিদ্ধান্তগুলোতে ঐক্যমত হচ্ছি, যেগুলো আমাদের জন্য সংবিধান লাগবে, যেগুলো সংবিধান ছাড়া হবে, আমরা সেগুলো মানে ঐক্যমত পোষণ করছি এবং লিখিত স্বাক্ষরিত কপি হচ্ছে। তো সেটাতে যদি আস্থা না থাকে, এটা জাস্ট আরো পানি ঘোলা করা ছাড়া কিছু না। আমার মনে হয় আপনার অহেতুক। বক্তব্য পরিষ্কার। একেবারেই আমি বলছি এটা একেবারেই অতীতে যতগুলো এরকম সরকার তৈরি হয়েছে, পার্লামেন্টে গিয়ে আপনি জিয়া রহমানের সরকারি বলেন, এরশাদের সরকারি বলেন, 111-এর সরকারি বলেন, সবগুলোই কিন্তু পার্লামেন্টে রেকটিফাই করতে হয়েছে। সুতরাং আপনি অহেতুক এই সমস্ত বিভ্রান্তি তৈরি করার আমি মনে করি কোনো অবকাশ নাই। আমাদের উচিত হবে যে আমরা বিগত এই স্বৈরাচার বিরোধী আন্দোলনে যারা মাঠে ছিলাম, যারা এই শেখ হাসিনাকে বিতাড়িত করেছি, এই দেশের গণতন্ত্র উত্তরণের জন্য এখন যারা আমরা একসাথে ছিলাম,